তোমরা ব্যাকরণ সম্পর্কে কিছুই জানো না। শুধুমাত্র লিখতে এবং পড়তে জানো। এইটুকু অবস্থা থেকে আমি আজকে তোমাদেরকে শেখাবো কারক, অকারক, বিভক্তি, অনুসর্গ, নির্দেশক, বিভক্তি অনুসর্গের পার্থক্য, বিভক্তি নির্দেশকের পার্থক্য। তাই ভিডিওটা একটু মন দিয়ে যদি দেখো অবশ্যই কিছু শিখতে পারবে। তাহলে শুরু করা যাক। আমরা যখন কোনো বর্ণকে মুখে উচ্চারণ করি তখন সেটা থাকে ধ্বনি, অর্থাৎ ধ্বনিকে লিখে ফেললেই হয়ে যায় বর্ণ। যেমন আমরা এখানে লিখে দেখি, আমি লিখলাম র। এই রটা কিন্তু এখন বর্ণ। এই রটা যতক্ষণ আমরা মুখে উচ্চারণ করেছি বা কানে শুনেছি ততক্ষণ সেটা ধ্বনিই ছিল। যাই লিখে ফেললাম হয়ে গেল বর্ণ। তাহলে ধ্বনিকে কিন্তু লিখে দেখানো যায় না। ধ্বনিকে লিখে দেখানো যায় না। তাহলে ধ্বনিকে লিখে ফেললে কি হয়? ধ্বনিকে লিখে ফেললেই বর্ণ। তাহলে ধ্বনির সাথে বর্ণের একটা কি তফাৎ? ধ্বনির সাথে বর্ণের তফাৎ, ধ্বনিকে কিন্তু চোখে দেখা যায় না, আর বর্ণকে কিন্তু চোখে দেখা যায়। সহজ কথায় কি, ধ্বনির লিখিত রূপটাই কিন্তু বর্ণ। আবার লিখছি দেখো রাম। এই যে র আছে, আ আছে আর ম আছে, এই তিনটে বর্ণ একসঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় একটা শব্দ। তাহলে এটার নাম হয়ে গেল এখন কিন্তু শব্দ। তাহলে পেয়েছি ধ্বনি, ধ্বনিকে লিখে ফেললে বর্ণ হয়। আবার গোটা কথায় বর্ণকে যখন আমরা যুক্ত করে দিই তখন তার নাম হয়ে যায় শব্দ। আবার দেখো শব্দের সঙ্গে রাম শব্দের সঙ্গে অতিরিক্ত একটা কয়েকা যুক্ত করলাম। তাহলে কি বলবো এখন? এখন বলবো রাম কে। যেমন বলি রামকে বইটা দাও, এইরকম। যাই হোক, তাহলে এই অতিরিক্তটা তাহলে আবার নাম কি? প্রথম কথা, এইটা শব্দ আমরা কিন্তু আগে জেনে গেছি, এটার নাম হচ্ছে শব্দ। রাম একটা শব্দ। এই যে অতিরিক্ত যেটা যুক্ত করলাম এটাকে বলে বিভক্তি। তাহলে শব্দের সঙ্গে কে যুক্ত হয়েছে? বিভক্তি। শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে কি তৈরি হয়? পদ। তাহলে রামকে এখন বর্তমানে একটা পদ। তাহলে দেখো কেমন, শব্দের সঙ্গে কি যুক্ত হলো? বিভক্তি। যুক্ত হয়ে তৈরি হয়ে গেল কি? একটা পদ। তাহলে আমরা ধ্বনি পেলাম, বর্ণ পেলাম, শব্দ পেলাম, শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পর কি পেলাম? একটা পদ। এবার গোটা কতক পদ নিয়ে হয় একটা বাক্য। যেমন ধরো একটা বাক্য লিখেছি, রাম শ্যামকে পড়ায়। এই রাম শ্যামকে পড়ায়, এই তিনটেই কিন্তু পদ। আমি বললাম পদ দিয়ে বাক্য তৈরি হয়। তিনটেই পদ, রাম শ্যামকে পড়ায়, এই তিনটে পদ দিয়ে তৈরি হয়েছে কিন্তু একটা বাক্য। এখন কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে রামের সঙ্গে অতিরিক্ত আমরা কি পেয়েছি? কয়েকা যুক্ত হয়েছে। পড়ার সঙ্গে অতিরিক্ত অন্তঃস্থ যুক্ত হয়েছে, তাই এরা বিভক্তি, এদেরকে আমি পদ বলতে পারি। কিন্তু রামের সঙ্গে তো কোনো কিছুই যুক্ত হয়নি, তাহলে এটাকে আমরা কি করে পদ বলতে পারি? এ প্রসঙ্গে বলতে গিয়ে বলি, ভাষা বিজ্ঞানীরা বলছেন পদ ছাড়া বাক্য তৈরি হতে পারে না। বাক্য কোনো শব্দ, বর্ণ, ধ্বনি দিয়ে তৈরি হয় না। বাক্য তৈরি হয় পদ দিয়ে। তাহলে এর সাথে কি বিভক্তি আছে? এর সঙ্গে আছে শূন্য বিভক্তি। দেখো শব্দের সঙ্গে কোনো বিভক্তিই নেই, কিন্তু পদের যদি আমরা কোনো বিভক্তি না পাই বা বাক্যে যেটা ব্যবহার হয়ে গেছে তার কোনো বিভক্তি না পাই, তখন সেটা হয়ে যাবে কিন্তু শূন্য বিভক্তি। তাহলে একটা প্রশ্ন রয়ে গেল, নাম তো এর শূন্য, শূন্য বিভক্তি আসলে বিভক্তি? অবশ্যই শূন্য বিভক্তি একটা বিভক্তি। কেন বলতো? শূন্য বিভক্তি যদি বিভক্তি না হয় তাহলে রাম এটা তো শব্দই রয়ে গেল। শব্দ তো বাক্যে ব্যবহার হয় না। বাক্যে কি ব্যবহার হয়? বাক্যে ব্যবহার হয় পদ। সেই জন্য শূন্য বিভক্তি অবশ্যই একটা বিভক্তি। তাহলে আমরা সবারই বিভক্তি পেয়ে গেছি। রামের পেয়েছি শূন্য বিভক্তি, শ্যামের পেয়েছি কয়েকা বিভক্তি, আর পড়ার পেয়েছি অন্তঃস্থ বিভক্তি। তাহলে সব কটাই পদ। এই গোটা কতক পদ নিয়ে হয়েছে কি? একটা বাক্য। এটা মুছে দিই। এবার আমাদের কিন্তু আলোচ্য বিষয় ছিল কারক। আমাদের আলোচ্য বিষয় এখন কারক আর অকারক। দেখো এখানে এই একটা বাক্যের দু রকম পদ থাকে। কি রকম? দু রকম। কি কি? একটা হচ্ছে
ক্রিয়াপদ আর একটা হচ্ছে নামপদ। এটা কি করে বুঝবো? যেটা বাক্যের মধ্যে ক্রিয়াপদ সেটাকে যদি আমরা বার করে নিই, বাকি সব কটাই নামপদ। এখানের মধ্যে কোনটা ক্রিয়াপদ? রাম, না রাম কোনো কাজ বোঝাচ্ছে না। শ্যামকে, না কোনো কাজ বোঝাচ্ছে না। পড়ায়, পড়ানো একটা কাজ, অর্থাৎ যেটা করলে আমাদের শক্তি খরচা হয় সেটাই হচ্ছে কাজ, তাহলে এটা হচ্ছে ক্রিয়াপদ। এটার নাম হলো ক্রিয়াপদ। আর ক্রিয়াপদকে বার করে নিলে যা পড়ে থাকে সেগুলো সবই কিন্তু নামপদ। তাহলে এর নাম হয়ে গেল নামপদ, এর নাম হয়ে গেল নামপদ। এটা নামপদ, এটা নামপদ, এটা ক্রিয়াপদ। এতটুকু আমরা বাক্যটাকে কিন্তু ভেঙে নিতে পারলাম। আমাদের আলোচ্য বিষয় কি? কারক। এই ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, এই নামপদের যে সম্পর্ক তাকে বলবো আমরা কারক। দেখো কারক, এই ব্যাপারটা আবার কি? সম্পর্ক ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে তুমি যাকে মা বলো তার নাম কি মা? তার নাম মা নয়, অর্থাৎ তার নিজস্ব কিছু একটা নাম আছে। তোমার সাথে ওনার সম্পর্কটার নাম হচ্ছে মায়ের সম্পর্ক। ঠিক তেমনই এরা কেউ কারক নয়, রামও কারক নয়, শ্যামও কারক নয়, পড়ায়ও কারক নয়। এদের একটা নাম আছে, এর নাম নামপদ, এর নাম নামপদ, এর নাম ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের সঙ্গে যে নামপদের যে সম্পর্কটা, সেই সম্পর্কটার নামই কিন্তু কারক। এই সম্পর্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। এই সম্পর্কটা যদি তুমি না বলো তাহলে কিন্তু কারকের সংজ্ঞা হবে না, কারণ এগুলো তো কেউ কারক নয়। কিসের নাম কারক? সম্পর্কটার নাম। তাহলে কারকের সংজ্ঞাটা কি হতে পারে? ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলেই কারক। এখন তোমরা হয়তো কিছু বই দেখতে পারো, বিশেষ্য বিশেষণের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক। আরে বিশেষ নামপদ মানেই বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয়। তাহলে আমি কেন তাদেরকে অতিরিক্ত বলতে যাব? নামপদ বলে দিলেই সবাইকে বলা হয়ে গেল। সেই জন্যই আমরা বলবো কিভাবে, এখান থেকে শুরু করব। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলবো কারক। যাক, এবার তাহলে কারক যেহেতু আমরা একটা ধারণা পেয়েছি, এরপর আমরা অকারক কি ব্যাপারটা দেখা যাক। অকারক একটুখানি অকারক হচ্ছে যদি সম্পর্ক থাকে কারক, আর না হলে অকারক। যেমন ধরা যাক রামের ভাই পড়ে। এখানে কটা পদ আছে? তিনটে পদ আছে। ক্রিয়াপদ কোনটা? পড়ে। এটা হচ্ছে ক্রিয়াপদ। এই দুটো কি? নামপদ। ক্রিয়াপদকে বার করে নিলে যেটা পড়ে থাকে নামপদ, এটার নাম কি? নামপদ। দেখো এই ক্রিয়াপদের সঙ্গে দুজনের কিন্তু সম্পর্ক নেই। এই পড়া কাজটা করছে ভাই, রাম কিন্তু করেনি। রামের ভাই পড়ে, রাম পড়েনি। তাহলে কাজটা কে করছে? ভাই করছে। রামের সাথে এই ক্রিয়ার কোনো সম্পর্ক নেই। তাহলে সম্পর্ক ক্রিয়ার সাথে যার আছে, ক্রিয়ার সঙ্গে যার আছে, কেবল সেই কারক। সম্পর্ক না থাকলে কিন্তু বাকিরা অকারক। দেখো এই ভাইয়ের সঙ্গে, ক্রিয়ার সঙ্গে ভাইয়ের সম্পর্ক আছে, তাই তো? তাই এটা হচ্ছে কি? কারক। সম্পর্ক, সম্পর্ক আছে। দেখো এর কিন্তু ওর সঙ্গে সম্পর্ক না থাকলেও রামের সঙ্গে একটা ভাইয়ের সম্পর্ক আছে। তাহলে এক নাম পদের সঙ্গে অন্য নাম পদের সম্পর্ক আছে, কিন্তু ক্রিয়ার সঙ্গে সম্পর্ক নেই। এই যার ক্রিয়ার সঙ্গে সম্পর্ক নেই সেই কিন্তু অকারক। তাহলে ব্যাপারটা সংজ্ঞাটা কিভাবে করা যাবে? না, যে সমস্ত নামপদগুলির ক্রিয়ার সাথে সম্পর্ক নেই, অন্য কোনো নামপদের সাথে সম্পর্ক থাকে, তাদেরকে কিন্তু আমরা বলবো অকারক। তাহলে কোনটা অকারক হবে? এইটা হবে অকারক। তাহলে আমরা কারক আর অকারক সম্পর্কে একটা ধারণা পেলাম। কারক হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক থাকলে কারক, আর সম্পর্ক না থাকলে অকারক। বাক্যে অকারক চেনার একটা সহজ উপায় আছে। বাক্যে অকারক, বাক্যে কিন্তু দুটো জিনিসের কারক নির্ণয় হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কার কারক নির্ণয় হবে না? একটা অকারক, কারণ তো কারকই নয়, তাহলে কি করে কারক নির্ণয় হবে? তাহলে এটার কারক নির্ণয় হবে না, আর ক্রিয়াপদের কারক নির্ণয় হবে না। ব্যাপারটা কিরকম না, ক্রিয়াপদ অন্য নামপদকে কারক, কোন কারক সেটা নির্ণয় করতে সাহায্য করবে, কিন্তু সে নিজে কোনো কারক না। তাই পরীক্ষার খাতায় যদি ক্রিয়াপদে দাগ থাকে তাহলে জানবে প্রশ্নটা ভুল হয়েছে। আবার ক্রিয়াপদ বলতে অবশ্যই সেটা সমাপিকা ক্রিয়া হতো। সমাপিকা ক্রিয়া কি তাহলে একটু বলে দিই। দেখো একটা বাক্যে দুটো কাজ থাকতে পারে। যেমন আমি বললাম আমি চা খেয়ে পড়াচ্ছি,
এখানে দুটো কাজ আছে, একটা খাওয়া, চা খাওয়া, আর একটা হচ্ছে পড়ানো। যদি বলি আমি চা খেয়ে, কিছুই বললাম না, বাক্য কিন্তু হবে না। তাহলে খেয়ে ক্রিয়াটা কিন্তু বাক্য সম্পূর্ণ তৈরি করতে পারলো না। এবার যদি বলি আমি পড়াচ্ছি, দেখো পড়াচ্ছি ক্রিয়াটা কিন্তু বাক্য সম্পূর্ণ করতে পারলো, তাই এটাকে বলবো সমাপিকা ক্রিয়া। তাই নামপদের ক্রিয়াপদ অর্থাৎ নামপদের সমাপিকা ক্রিয়া কিন্তু কখনো কারক নয়, এই কথাটা মাথায় রাখতে হবে। আর তাহলে কারক কোনটা, এখানের মধ্যে কারক কোনটা পেলাম ভাই, বাকিরা কিন্তু কারক নয়। আমরা তাহলে আজকে আলোচনার বিষয় যেটা পেলাম কারক কি আর অকারক কি আরেকবার বলে দিয়ে শেষ করি। ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলা হয় কারক, ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক না থাকলে সেটা হবে অকারক। অকারকের সম্পর্ক থাকবে কিন্তু অন্যান্য নামপদের সঙ্গে। দেখ অকারক চেনার একটা সহজ উপায় যেটা বলতে চাইছিলাম, দেখো এই রামের ভাঙলে হয় রাম প্লাস এর। এই যে নামপদের শেষে এর থাকবে, যে নামপদের শেষে এর থাকবে প্রায় 99% জায়গা, সেটাই কিন্তু অকারক। কেন বলতো, কেন সেটা অকারক হবে? কারণ এর বোঝাচ্ছে মানে ওর সাথে কোনো সম্পর্ক হবে না, এর মানেই এর পাশাপাশি কেউ নামপদের সম্পর্ক হবে। অতএব এর মানেই থাকবে কিন্তু এর বিভক্তি বেরোনা মানেই সেটা হয়ে যাবে কি অকারক, আর বাকিটা কারক। যাক আমরা তাহলে এখন যেটা শিখলাম কারক কি অকারক কি আমরা মোটামুটি শিখলাম। এরপরে এর পরটা আমরা শিখবো, এটা শেখা গেলে এবার বিভক্তি। বিভক্তি ব্যাপারটা আমরা একটু শিখেছি, এখানে কয়েকটা বিভক্তি আমরা পেয়েছি শিখেছি, তবু আরেকবার ভালোভাবে জানিয়ে নিই শ্রেণীবিভাগ সহ। রাম শ্যামকে পড়ায়, এর মধ্যে কি কি বিভক্তি আছে? এটা শূন্য বিভক্তি, এটা কয়েকটা বিভক্তি আর অন্তস্থ বিভক্তি আমরা আগে জেনেছি, কিন্তু একটু ভালো করে দেখলে বুঝতে পারবে শ্যাম এই যে নামপদকে ভাঙলে দুটো জিনিস বেরোয়, কি কি বেরোয়? একটা বেরোয় শব্দ আর বিভক্তি, নামপদকে ভাঙলে। ক্রিয়াপদকে ভাঙলে বেরোয় ধাতু প্লাস বিভক্তি। তাহলে এটা হচ্ছে কয়েকটা বিভক্তি, এটা হচ্ছে ল বিভক্তি। দেখো নামপদকে ভাঙলে বেরোয় শব্দ প্লাস বিভক্তি, ক্রিয়াপদকে ভাঙলে বেরোয় ধাতু প্লাস বিভক্তি। তাহলে বিভক্তির সংজ্ঞাটা আমরা কিরকম ভাবে করতে পারি? এইটাকে আমরা এটাকে যেহেতু অন্তস্থ আছে এটাকে শুধুমাত্র ধ্বনি বা বর্ণ বলতে পারি, এটা ধ্বনি, কিন্তু কয়েকা মানে তো দুটো হয়ে গেল, তাহলে ধ্বনি গুচ্ছ বলতে পারি। তাহলে যে সমস্ত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের শেষে বা ধাতুর শেষে যুক্ত হয়ে তাকে কিসে পদে পরিণত করে তাকে বলবো বিভক্তি। দেখো পদে পড়ে বিভক্তি কিন্তু পদে পরিণত করছে, এই যে বিভক্তি কিন্তু পদে পরিণত হচ্ছে। এই প্রথম শব্দ ছিল বিভক্তি যুক্ত হয়ে তৈরি হয়েছে পদ, তাই বিভক্তির কাজ কিন্তু পদে তৈরি করা। তাহলে সংজ্ঞাটা আমরা কিভাবে করব না, যে সমস্ত বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ শব্দ বা ধাতুর শেষে যুক্ত হয়ে শব্দটাকে পদে পরিণত করে। কেউ যদি বলে আমি কি বাক্যটাকে আরেকটু বিভক্তির সংজ্ঞাটা আরো একটু স্ট্যান্ডার্ড করবো, তাহলে লিখবো যে পদে পরিণত করে বাক্যের উপযুক্ত করে তাকে বলবো বিভক্তি। যে সমস্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টি শব্দ বা ধাতুর শেষে যুক্ত হয়ে বাক্যটিকে ওই শব্দটিকে পদে পরিণত করে তাকে বাক্যের উপযুক্ত করে তাকে বলবো বিভক্তি। যাক এখান থেকে আমরা বিভক্তি শ্রেণীটা করে নিই। বিভক্তি আমরা দেখতে পাচ্ছি একটা শব্দের সঙ্গে যুক্ত হয়েছে আর একটা ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে বিভক্তি দুই প্রকার, শব্দ বিভক্তি আর ধাতু বিভক্তি। এক হচ্ছে শব্দ বিভক্তি, দুই হচ্ছে ধাতু বিভক্তি। শব্দ বিভক্তি কাকে বলবো তাহলে? শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হবে তাহলে শব্দ বিভক্তি, এটা শব্দ বিভক্তি। আর ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হবে তাকে বলবো ধাতু বিভক্তি। বিভক্তি হয়ে গেল, আমাদের বিভক্তি পোর্শন শেষ। তাহলে পরিষ্কার আরেকবার বলে দিই, ধাতু আর শব্দের সঙ্গে যে সমস্ত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত হয়ে তাদেরকে পদে পরিণত করে তাকে বলবো বিভক্তি। বিভক্তি দুই প্রকার, শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি। শব্দের সঙ্গে যে যুক্ত হবে তাকে বলবো শব্দ বিভক্তি, তার মানে কয়েকটা শব্দ বিভক্তি। ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হবে তাকে বলবো ধাতু বিভক্তি, মানে হচ্ছে অন্তঃস্থটা ধাতু বিভক্তি। যাক আমাদের বিভক্তি শেষ হয়ে গেল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অনুসর্গ। অনুসর্গ ব্যাপারটা কি? অনুসর্গ ব্যাপারটা হচ্ছে দেখো প্রথম লিখি গাছ থেকে ফল পড়ে।
রাম কর্তৃক লেখা হয়। এই যে কর্তৃক থেকে এগুলোকে আমরা কিন্তু বলবো অনুসর্গ। এগুলো একটা অব্যয়, এদের কাজ হচ্ছে এই শব্দের পাশে বসে শব্দকে পদে পরিণত করা। শব্দের পাশে বসে তাহলে আগেও কিন্তু আমরা পেয়েছি, দেখো বিভক্তি দেখো রাম কে, অর্থাৎ এরা শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করছিল। এই কর্তৃক থেকে এই অব্যয়গুলো কি করছে, শব্দের পরে আলাদা করে বসে শব্দকে পদে পরিণত করেছে, যেমন গাছকে রামকে পদে পরিণত করেছে। তাই যে সমস্ত অব্যয় শব্দের পরে বসে তাকে পদে পরিণত করে তাকে কিন্তু আমরা বলবো অনুসর্গ। একই বিভক্তিরও যা কাজ অনুসর্গ তাই কাজ, বিভক্তি শুধু শব্দের সঙ্গে যুক্ত হবে আর অনুসর্গ কিন্তু শব্দের পরে আলাদাভাবে বসবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, আলাদাভাবে বসবে। আর একটা অব্যয় ও একটা ধ্বনিগুচ্ছ। এবার আমরা বিভক্তির শ্রেণীবিভাগে যাবো। বিভক্তির শ্রেণীবিভাগ দেখো, এই থেকে একটা অনুসর্গ, আর আমরা এই অনুসর্গের শ্রেণীবিভাগে কর্তৃক একটা অনুসর্গ। এই অনুসর্গটা থাকা, ধরো থাকা একটা কাজ বোঝাচ্ছে, এই থাকা থেকে উৎপন্ন হয়েছে থেকে। আবার কর্তা, এটা নাম বোঝাচ্ছে, এই নাম থেকে উৎপন্ন হয়েছে কর্তৃক। তাহলে একটা নাম থেকে অনুসর্গ তৈরি হয়েছে, আর একটা হচ্ছে থাকা অর্থাৎ ক্রিয়া থেকে তৈরি হয়েছে। তাই যেটা ক্রিয়া থেকে তৈরি হয়েছে সেটা হয়ে যাবে ক্রিয়াজাত অনুসর্গ, আর যেটা নাম থেকে অর্থাৎ শব্দ থেকে তৈরি হয়েছে তাকে বলবো শব্দজাত অনুসর্গ। আর শব্দ থেকে তৈরি হয়েছে, নাম বোঝাচ্ছে একটা শব্দ, শব্দ থেকে তৈরি হয়েছে সেটাকে বলবো শব্দজাত অনুসর্গ। আর যেটা ক্রিয়া থেকে তৈরি হয়েছে তাকে বলবো আমরা ক্রিয়াজাত অনুসর্গ। অনুসর্গ হলো, এবার নির্দেশকে আসবো। মুছে দিয়ে একটু নির্দেশকটা আসি, নির্দেশকটা লাগবে দেখা যাক। বইটা বা বইগুলো, বইগুলো দেখো, বইটা বলতে বইয়ের সঙ্গে অতিরিক্ত কিন্তু সহায়িকা যুক্ত হয়েছে। আবার এখানে বইয়ের সঙ্গে অতিরিক্ত যুক্ত হয়েছে গুলো, এগুলো কিন্তু শব্দকে পদে পরিণত করছে না, এরা শুধুমাত্র শব্দের সংখ্যা নির্ণয় করছে। বইটা মানে কথা একটা বই, বইগুলো মানে কথা অনেকগুলো বই, এই যে বচন নির্ণয় করছে। তাহলে যে সমস্ত ধ্বনি বা ধ্বনিগুচ্ছগুলো বা শব্দগুচ্ছগুলো যেগুলো ওই শব্দগুলোকে শব্দগুলোর বচন নির্ণয় করবে মানে সংখ্যা নির্ণয় করবে, সেইগুলোকে আমরা বলবো নির্দেশক। হ্যাঁ, যে সমস্ত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ শব্দের শেষে বিভক্তি আগেও যুক্ত হয়, যেমন ধরো খান কতেক বই দাও, এই খান কতেক মানে গোটা কতেক, এটাও কিন্তু একটা নির্দেশক। তাহলে নির্দেশক শব্দের আগে বা শেষে যুক্ত হয়ে তার বচন নির্ণয় করে, মানে সংখ্যায় কটা আছে সেটা নির্ণয় করে, এটাই হচ্ছে নির্দেশক। তাহলে নির্দেশক একটা সংজ্ঞা হয়ে যাক, যে সমস্ত ধ্বনি বা ধ্বনিগুচ্ছগুলো শব্দের আগে বা শব্দের পরে যুক্ত হয়ে তাদের বচন নির্ণয় করে বা সংখ্যা নির্ণয় করে তাকে বলবো নির্দেশক। এরপরে আমরা আসবো বিভক্তি ও নির্দেশকের মধ্যে পার্থক্য। বিভক্তি আর নির্দেশক পাশাপাশি আমরা দুটো লিখে ফেলি তাহলে সহজ হবে। একটা বিভক্তি সহযোগে শব্দ লিখি, যেমন ধরা যাক রামকে আর বইটা, এই কটা হচ্ছে বিভক্তি আর এই টয়াকাটা হচ্ছে নির্দেশক। তাহলে পার্থক্য কি, এও কিন্তু আগে মিলটা কি, এও একটা ধ্বনিগুচ্ছ এও একটা ধ্বনিগুচ্ছ, অতএব এর মধ্যে এইটুকুই মিল। আর পার্থক্যটা কি, এ শব্দকে পদে পরিণত করে, কারণ আমি দেখেছি আগে বলাই হয়েছে শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে কি হয়, পদ হয়। তাহলে এর কাজ হচ্ছে শব্দকে পদে পরিণত করা, আর এর কাজ হচ্ছে শব্দের ব্যবহৃত শব্দের সংখ্যা নির্ণয় করা, মানে কটা আছে সংখ্যা নির্ণয় করা, মেন একটা পার্থক্য। যাক, এরপর আমরা আসবো বিভক্তি ও অনুসর্গের একটা মিল আর একটা অমিল। লিখে ফেলি আগে বিভক্তি আর অনুসর্গের একটা মিল একটা কি, লিখলাম রাম প্লাস কয়েকা দিলাম, বুঝতে শুধু এটা বিভক্তি। আচ্ছা, ফল পরে, ফল পরে হবে না, এটা হবে গাছ থেকে, গাছ থেকে ফল পড়ে, এই থেকেটা হচ্ছে অনুসর্গ। এদের মধ্যে পার্থক্য কি দেখো, এ কিন্তু শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে, আমরা যখন লিখি তখন লিখি রামকে, কিন্তু এটা যখন লিখি তখন আলাদাভাবে লিখি।
তাহলে দুজনের কাজ কিন্তু একই, শব্দকে পদে পরিণত করা। তাহলে দেখো কয়েকা, এই কয়েকাটা কিন্তু রামকে পদে পরিণত করেছে। তাহলে বিভক্তির কাজ হচ্ছে শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করা, আর অনুসর্গের কাজ হচ্ছে শব্দের পরে আলাদা করে বসে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সে নিজে যুক্ত হয় না, আলাদা করে বসে শব্দকে পদে পরিণত করে। এর একটা নিজস্ব মানে আছে, কিন্তু এর কোনো নিজস্ব অর্থ নেই। বিভক্তি আজকে এটুকুই, পরের ক্লাস খুব তাড়াতাড়ি দেওয়া হবে যদি ভালো লেগে থাকে। অবশ্যই। আর আমাদের যেটা বলার ছিল যে অনলাইনে আমাদের পড়ানো হয়, অর্থাৎ মাধ্যমিকের ব্যাচে অনলাইনের অফলাইনে দুটোই পড়ানো হয়। যদি কেউ পড়তে ইচ্ছুক হয় তাহলে তোমরা ওই হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কের গ্রুপে আসবে, বাকিটা বলে দেওয়া হবে।